বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের পরীক্ষার নোটিশ দিয়ে দিয়েছে। প্রথম একটা দিয়েছিল, সেটাকে আবার রিভাইজড করে নতুন করে দিয়েছে। যাকে প্রথমে অনার্স পেপারে পরীক্ষা রয়েছে 3 তারিখ না 4 তারিখ সম্ভবত বাংলার CC1C পরীক্ষাটা রয়েছে, আর বোধহয় 16 তারিখে 16 তারিখে আছে তোমার SSC1টা। তো যাই হোক, আমার হয়তো ভুলও হতে পারে, আমি রুটিনটা তোমার কাছে নেই। আমি যেটা দেখেছি, আমি যেটা শুনেছি আমি সেটাই বললাম। রুটিনটা দেখে হয়তো এদিক ওদিক 3 বা 4 এরকম সময়, আর 16 তারিখ হচ্ছে SSCটা। যাই হোক, তো এর আগে আমি CC1C সাজেশান ছোটো বড় দুই দিয়েছি। আর যেটা করেছি আমি, যে CC1Cর পাশাপাশি SSC1-এরও বড় কোশ্চেনের সাজেশান আমি দিয়েছিলাম। আর পার্ট 1 বলে কিছু শর্ট প্রশ্ন আমি দিয়েছিলাম উত্তর সহ। তাতেই অনেক বড় একটা ভিডিও হয়ে গেছিলো। তো এরপরে আমি পার্ট 2টা আবার তৈরি করলাম। পার্ট 2টার প্রশ্নগুলো যেগুলো আছে তোমরা দেখো, বেশি কথা বলে লাভ নেই, একদম সরাসরি প্রশ্ন উত্তরে ঢুকে যাচ্ছি। প্রথম প্রশ্নটা বলেছে শব্দ ও পদ কাকে বলে। প্রথমে যদি শব্দের কথা বলি, শব্দ হলো মানুষের মুখনিসৃত অর্থবোধক ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। আর শব্দ, বিভক্তিযুক্ত শব্দ যখন বাক্যে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে তখন তাকে পদ বলে। তারপরে বলছে শব্দ ও পদের মধ্যে পার্থক্য কী, এই সংজ্ঞা দুটো লিখে দিলেই হবে। শব্দ হচ্ছে অর্থবোধক ধ্বনি সমষ্টি, আর পদ হলো শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহারের উপযোগী শব্দকে পদ বলে। আচ্ছা, এবার পদ কয় প্রকার ও কী কী? পদ সাধারণত 5 প্রকার: পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী ভুল বলে দিলাম। পদ কয় প্রকার ও কী কী? পদ সাধারণত 5 প্রকার: বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ এবং ক্রিয়াপদ। এবারে বিশেষ্য পদ কাকে বলে, কয় প্রকার ও কী কী? যে পদ কোনো বস্তু, ব্যক্তি, জাতি, স্থান, অবস্থা, সমষ্টি, গুণ, কাজ কিংবা ভাবের নামকে বোঝায় তাকেই বিশেষ্য পদ বলে। যেমন বই, ঘর, চিনি, দুঃখ প্রভৃতি। বিশেষ্য পদ সাধারণত 9 প্রকার: সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক, সমষ্টিবাচক, সংখ্যাবাচক, গুণবাচক, অবস্থাবাচক, ভাববাচক এবং ক্রিয়াবাচক। এগুলোর প্রত্যেকটার উদাহরণ কিন্তু তোমাদেরকে করতে হবে। একই তো আমরা দেখতে পাচ্ছি যে বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো, তো সেই বড় না করে এইগুলোর উদাহরণগুলো তোমরা করে নেবে। তো পরের প্রশ্নটা হচ্ছে কি, বিশেষণ পদ কাকে বলে? বিশেষণ পদ কাকে বলে? যে সব পদ বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া প্রভৃতি পদের অবস্থা, গুণ, ধর্ম, সংখ্যা, পরিমাণ প্রভৃতি বোঝায় তাকে বিশেষণ পদ বলে। যেমন ভালো ছেলেটি বেশি নম্বর পেয়েছে। ভালো ছেলেটি, ভালো ভালো হচ্ছে বিশেষণ। এরপর হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ ও পূরণবাচক বিশেষণের দুটি পার্থক্য। সংখ্যাবাচক বিশেষণ হলো যে বিশেষণের সাহায্যে বিশেষের সংখ্যা বোঝানো হয় তাকে সংখ্যাবাচক বিশেষণ বলে। আর পূরণবাচক বিশেষণ, যে বিশেষণ পদ বিশেষ্যের ক্রম বা পর্যায়ক্রমিক অবস্থানকে প্রকাশ করে তাকে পূরণবাচক বিশেষণ বলে। এরপর সর্বনাম পদ কাকে বলে, কয় প্রকার ও কী কী? সর্বনাম পদ হলো যে সমস্ত পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকে বলা হয় সর্বনাম পদ। যেমন সে, তুমি প্রভৃতি। সর্বনাম পদও 9 প্রকার: ব্যক্তিবাচক, নির্দেশক, অনির্দেশক, আত্মবাচক, প্রশ্নবাচক, সমষ্টিবাচক, পারস্পরিক, সংযোগবাচক এবং অনাদিবাচক। এরপর বলেছে অব্যয় পদ কাকে বলে, কয় প্রকার ও কী কী? যে পদের কোনো অবস্থাতেই কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয় পদ। যেমন কিন্তু, নাকি, কিংবা, সঙ্গে প্রভৃতি। বাক্যালঙ্কার অব্যয় কাকে বলে? যে অব্যয় বাক্যের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয় তাকে বলে বাক্যালঙ্কার অব্যয়।
যেমন রমেশ তো এলোই না, রমেশ তো, তো শব্দটা হচ্ছে বাক্যালঙ্কার অব্যয়। এরপর হচ্ছে ধন্যাত্মক অব্যয় কাকে বলে? যে সমস্ত অব্যয় পদ কোনো বাস্তব ধ্বনি অথবা কোনো অনুভূতিগ্রাহ্য সূক্ষ্ম ভাব কিংবা অবস্থার ধ্বনিগত ব্যঞ্জনাকে ফুটিয়ে তোলে তাদের ধন্যাত্মক অব্যয় বলে, যেমন ঝিমঝিম, টুপটাপ, ছমছম প্রভৃতি। ক্রিয়াপদ কাকে বলে? যে পদের মাধ্যমে কোনো কাজ বোঝানো হয় তাকে বলা হয় ক্রিয়াপদ, যেমন যাবে, করবে, দাঁড়াবে প্রভৃতি। ক্রিয়ার মূল অবিভাজ্য অংশটিকে কি বলে? ধাতু। ক্রিয়ার মূল অবিভাজ্য অংশটিকে বলে ধাতু। ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি কাকে বলে? ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে তাকে বলা হয় ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। যেমন বল যুক্ত ইবো, ইবো যুক্ত এ সমান বলিবে, এখানে এটা হচ্ছে বিভক্তি, এটা হচ্ছে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। আচ্ছা, গঠনগত দিক থেকে ক্রিয়াপদ কয় প্রকার ও কী কী? গঠনগত দিক থেকে ক্রিয়াপদ সাধারণত 4 প্রকার: মৌলিক ক্রিয়া, সাধিত ক্রিয়া, সংযোগমূলক ক্রিয়া আর যৌগিক ক্রিয়া। এখানে প্রশ্ন হচ্ছে অবস্থানগত দিক থেকে ক্রিয়াপদ কয় প্রকার ও কী কী? অবস্থানগত দিক থেকে ক্রিয়াপদ 2 প্রকার: সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। আর ক্রিয়াপদের অন্বয়গত শ্রেণীবিভাগ কয়টি ও কী কী? অন্বয়গত শ্রেণীবিভাগ 3 প্রকার: সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া এবং দ্বিকর্মক ক্রিয়া। এবার সমাপিকা ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়াপদ বাক্যকে পূর্ণতা দেয় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। যেমন আমরা মাঠে খেলছি। আর অসমাপিকা ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। অসমাপিকা ক্রিয়া হলো যে ক্রিয়াপদ বাক্যকে পূর্ণতা দেয় না তাকে বলে অসমাপিকা ক্রিয়া। যেমন না শুনলে বুঝতে পারবে না, শুনলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যৌগিক ক্রিয়া কাকে বলে? ইতে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া যখন অন্য ধাতু যোগে সমাপিকা ক্রিয়ার আগে বসে উভয়ে মিলে একটি অর্থ প্রকাশ করে তখন তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন পর যুক্ত ইতে, লাগ যুক্ত ইলো সমান লাগিল, পড়িতে লাগিল। পর যুক্ত ইতে সমান পড়িতে, লাগ যুক্ত ইলো সমান লাগিল, টোটালটা হচ্ছে পড়িতে লাগিল। আচ্ছা, এরপর বলেছে নাম ধাতুজ ক্রিয়া কাকে বলে? নাম পদের সঙ্গে আপ্রত্যয় যোগে গঠিত ক্রিয়াকেই নাম ধাতুজ ক্রিয়া বলে। যেমন রাঙা যুক্ত ইবো সমান রাঙাইব। তারপরে ধন্যাত্মক ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। ধন্যাত্মক ক্রিয়া হচ্ছে ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে আপ্রত্যয় যুক্ত হয়ে ধন্যাত্মক ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ করে যে ক্রিয়া গঠিত হয় তাকে ধন্যাত্মক ক্রিয়া বলে। যেমন টলমল যুক্ত আ সমান টলমলা, কনকন যুক্ত ইয়ে সমান কনকন ইয়ে। সংযোগমূলক ক্রিয়া কাকে বলে? সংযোগমূলক ক্রিয়া বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পরে কর, পা, দি, হ ইত্যাদি মৌলিক ধাতু যোগে গঠিত সংযোগমূলক ধাতু যখন ধাতু বিভক্তি যুক্ত হয়ে একটিমাত্র ক্রিয়ার অর্থকে প্রকাশ করে তখন তাকে সংযোগমূলক ক্রিয়া বলে। যেমন দর্শন যুক্ত কর সমান দর্শন কর, ডুব দে প্রভৃতি। এরপর বলছে প্রযোজক ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে ক্রিয়া অন্যকে দিয়ে কোনো কাজ করানো অর্থে প্রযুক্ত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। প্রযোজক ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ করলেই প্রযোজক ক্রিয়া পাওয়া যায়। যেমন দেখ যুক্ত আ সমান দেখা। তারপরে পঙ্গু ক্রিয়া কাকে বলে? যে সমস্ত ক্রিয়া যে সমস্ত ধাতুর ক্রিয়ার সমস্ত কালের এবং সমস্ত ভাবের রূপ পাওয়া যায় না তাদের পঙ্গু ক্রিয়া বলে। যে সমস্ত ধাতুর ক্রিয়ার সমস্ত কালের সমস্ত ভাবের রূপ পাওয়া যায় না তাদের পঙ্গু ক্রিয়া বলে। যেমন বটো, আছো প্রভৃতি। আচ্ছা, সকর্মক ক্রিয়া ও দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। সকর্মক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে।
যেমন রাম বই আনে। অকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে, যেমন মেয়েটি যায়। দ্বিকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়াযুক্ত বাক্যের কোনো একটি আবার কখনো দুটি কর্ম থাকে। এইটা এত বলার দরকার নেই। যে সমস্ত যে ক্রিয়াযুক্ত, যে বাক্যের দুটি ক্রিয়া থাকে, যে বাক্যের দুটি যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া। যেমন বাবা শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন। আচ্ছা, এরপর সাধিত ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। সাধিত ক্রিয়া, সাধিত ক্রিয়াটা এক বা একাধিক প্রত্যয়যোগে গঠিত সাধিত ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ করে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলে সাধিত ক্রিয়া। যেমন বস যুক্ত আ সমান বসা। সাপেক্ষ শব্দ জোড় কাকে বলে? সাপেক্ষ শব্দ জোড়, সাপেক্ষ শব্দ জোড় হচ্ছে, যেমন ধরো বাক্যে ব্যবহৃত দুটি সর্বনাম যখন পরস্পরের উপর নির্ভরশীল হয়ে বাক্যের কোনো ভাবকে পূর্ণতা দেয় তখন তাকে সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষবাচক সর্বনাম বা সাপেক্ষ শব্দজোড় বলে। যেমন যে সে, যার তার, যিনি তিনি, যা তা প্রভৃতি। পদদ্বৈত বা শব্দদ্বৈত কাকে বলে? দেখো, ভাবের বিবিধ বৈচিত্র্য সম্পাদনের জন্য, বৈচিত্র্য সম্পাদনের জন্য একই শব্দ পরপর দুবার উচ্চারিত হলে তাকে বলা হয় শব্দদ্বৈত। যেমন ঘুরে ঘুরে। তারপরে রূঢ় শব্দ কাকে বলে, উদাহরণ দাও। যে সমস্ত সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে প্রচলিত অর্থের সম্পর্ক অস্পষ্ট বা প্রায় নেই বললেই চলে তাদের রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ বলে। যেমন হরিণ শব্দের আদি অর্থ ছিল, ব্যুৎপত্তিগত অর্থ হরণকারী, কিন্তু প্রচলিত অর্থ মৃগ বা পশু বিশেষ। যোগরূঢ় শব্দ কাকে বলে, উদাহরণ দাও। যে সমস্ত সাধিত শব্দের একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকলেও প্রচলিত অর্থে কেবল তার একটিই বোঝায় তাকে যোগরূঢ় শব্দ বলে। যেমন পঙ্কজ ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে পাঁকে জন্মায় যে, কিন্তু প্রচলিত অর্থ হচ্ছে পদ্ম। আবার জলদ শব্দের অর্থ হচ্ছে জল প্রদানকারী, কিন্তু প্রচলিত অর্থ হচ্ছে মেঘ। অনুকার শব্দ কাকে বলে? যে সমস্ত জোড় শব্দের প্রথম অংশ সার্থক, পরের অংশ নিরর্থক, অথবা প্রথম অংশ নিরর্থক, পরের অংশ সার্থক, কিংবা দুটি অংশই নিরর্থক, সেই যুগ্ম শব্দকে অনুকার শব্দ বলা হয়। যেমন চাল টাল, ভাত টাত ইত্যাদি। এবার দেখো, যেটা অনুকার শব্দ হলো, এবারে হচ্ছে যেটা আমরা করব বাচ্য। বাচ্য মানে এতক্ষণ হলো পদ সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবার বাচ্য। বাচ্য কাকে বলে, কয় প্রকার ও কী কী? ক্রিয়ার যে প্রকাশভঙ্গির মাধ্যমে জানা যায় যে ক্রিয়ার সঙ্গে সেই বাক্যের কর্তা, কর্ম না ক্রিয়ার ভাবটিই প্রাধান্য পেয়েছে, বাক্যের সেই প্রকাশভঙ্গিকেই বলা হয় বাচ্য। বাক্যের সেই প্রকাশভঙ্গিকেই বলা হয় বাচ্য। তারপর বলেছে বাচ্য সাধারণত চার প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্তৃকর্মবাচ্য বা কর্মকর্তৃবাচ্য। এবার হচ্ছে কর্তৃবাচ্য কাকে বলে, উদাহরণ দাও। যে বাক্য বিন্যাসে বাক্যের কর্তা প্রাধান্য লাভ করে এবং ক্রিয়াপদটি সবসময় কর্তৃপদের অনুগামী হয় তাকে বলা হয় কর্তৃবাচ্য। যেমন তোমরা আসছো কি? তারপরে ভাববাচ্য বলতে কি বোঝো হয়েছে? ভাববাচ্য বলতে কি বোঝো, উদাহরণ দাও। ভাববাচ্য হলো যে বাক্য বিন্যাসে সাধারণত ক্রিয়ার ভাবটি প্রধান বলে বিবেচিত হয় তাকে ভাববাচ্য বলে। যেমন আপনার এতক্ষণে স্কুলে আসা হলো, না মশাইয়ের এতক্ষণ স্কুলে আসা হলো। তারপরে কর্মকর্তৃবাচ্য কাকে বলে, উদাহরণ দাও। কর্মকর্তৃবাচ্য যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না বরং কর্মস্থানীয় পদটি কর্তার মতো কাজ করে তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন বাঁশি বাজে। কর্মবাচ্য কোন ক্রিয়ায় হয় না? কর্মবাচ্য কোন ক্রিয়ায় হয় না? সকর্মক বা দ্বিকর্মক। এই কর্মবাচ্য কোন ক্রিয়ার হয় না? আচ্ছা, সকর্মক কিংবা দ্বিকর্মক ক্রিয়ায়, আচ্ছা এটা ভুল, এটা দাঁড়াও, কর্মবাচ্য কোন ক্রিয়ার হয় না? অকর্মক ক্রিয়ার কর্মবাচ্য হয় না। অকর্মক ক্রিয়ার কর্মবাচ্য হয় না। যাক, এই হলো পার্ট 2 এর কোশ্চেন। আমি যেটা দিয়েছি, যেটা বলে যে আগেরটা দিয়েছিলাম পার্ট 1, এবারে পার্ট 2 এর কোশ্চেনগুলো এটা দিলাম।
তোমরা এগুলোকে ভালো করে করবে, আশা করি এর মধ্যেই পড়ে যাবে কোশ্চেনগুলো। তবুও আরও যেখানে যত কোশ্চেন পাবে সেগুলো করার চেষ্টা করবে। আর আরেকবার বলি সবার শেষ করার আগে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে আরও অনেকেই, আরও অন্যান্য ছাত্রছাত্রীরা যেন তোমাদের মতো তারা সুযোগটা পায়।